এত ডিটেইলভাবে ভেঙে ভেঙে ফেজ বাই ফেজ 2031 সাল পর্যন্ত একটা $1 ট্রিলিয়ন বাজেটের দিকে যাওয়ার একটা রোড ম্যাপ, যেটা আর কি এখন শুরু হচ্ছে, সেটা এখন একটু বাস্তবায়ন হবে। পরবর্তী বছরগুলোতে কি বাস্তবায়ন হবে, তার পরবর্তী বছরগুলোতে কি বাস্তবায়ন হবে, একদম পুরো 5 বছরের একটা নির্দেশনা থাকে। এই যে বড় বড় লক্ষ্যমাত্রাগুলো ধরা হলো, মানে সেটি আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য, বা উনি যেমনটি বলছিলেন যে আমি অনেক স্বপ্ন দেখাচ্ছি জনগণকে, কিন্তু দিন শেষে সরকারও জানে যে এভাবে আসলে সম্ভব না। মানে আপনারা কি ভাবছেন আসলে এই বিষয়ে? আপনাকে ধন্যবাদ, সহ আলোচককেও ধন্যবাদ। আসলে যেই পয়েন্টটা ওনারা বললেন, উনি তো ওনার একটা বিরোধিতা বলেন, বা ওনার এই বাংলাদেশের সরকারের নতুন যে ভোটিং প্রসেসে ওনারা একটা পার্টি হিসেবে ওনাদের মতামত দিলেন। কিন্তু আমি সাধারণ জনগোষ্ঠীর জায়গা থেকে যদি বলি, এবারে বাজেটটা আমরা যেটা দেখেছি সম্পূর্ণভাবে কিন্তু অনেক ডিটেইল ছিল আমাদের কাছে। অন্যান্য সময় বাজেট দেওয়ার সময় কিন্তু এত বিশদভাবে প্রতিটা বিষয়কে এক্সপ্লেইন করার মতো, আপনাকে যদি একটু উদাহরণস্বরূপ দেই, যেমন ধরেন শিক্ষা খাতে যে বাজেটটা বাড়িয়েছে, তার পাশাপাশি কিন্তু তারা বলেছে যে শিক্ষা খাতে আপনি ধরেন মিড ডে মিল চালু করবে, যেটা আগে ছিল না, স্কুল ড্রেস দেওয়া হবে, তারপর ব্যাগ দেওয়া হবে, মানে এবং যেই প্রোডাক্ট বা যেই জিনিসগুলো একদম ভেঙে ভেঙে প্রতিটা জায়গায় কি করা হবে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আগে এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। হসপিটালগুলোতে যে আপনি ওই যেই ইকুইপমেন্ট বা সরঞ্জাম ক্রয়ের জন্য বাজেটটা যে বরাদ্দ বাড়ানো হচ্ছে, এবং এটার যদি আপনি আবার পাওয়ার সেক্টরের ক্ষেত্রেও বলেন যে পাওয়ার সেক্টরে রিনিউয়েবল এনার্জি সহ কোথায় তারা ফোকাস করবে, আপনি যদি পুঁজিবাজারের ক্ষেত্রে বলেন অটোমেশনের কোন জায়গাগুলোতে তারা ফোকাস করবে, মানে এত ডিটেইলভাবে ভেঙে ভেঙে ফেজ বাই ফেজ 2031 সাল পর্যন্ত একটা $1 ট্রিলিয়ন বাজেটের দিকে যাওয়ার একটা রোড ম্যাপ, যেটা আর কি এখন শুরু হচ্ছে, সেটা এখন একটু বাস্তবায়ন হবে। পরবর্তী বছরগুলোতে কি বাস্তবায়ন হবে, তার পরবর্তী বছরগুলোতে কি বাস্তবায়ন হবে, একদম পুরো 5 বছরের একটা নির্দেশনা থাকে। যদিও মানে বাজেট নর্মালি 1 বছরে থাকে, এখানে 5 বছরের একটা নির্দেশনা আছে। এবং তার মধ্যে যেটা বিশেষ মানে আমি চ্যালেঞ্জ মনে করছি যে 6,95,000 কোটি টাকার যে একটা বিশাল রাজস্ব কালেকশনের যে জায়গাটা, এখন এই রাজস্ব কালেকশনের জায়গাটা আমরা গত বছর যেটা দেখেছি, আমরা প্রায় 5 লাখ কোটি টাকার মতো আমরা কালেক্ট করতে পেরেছি গত যে অর্থ বছরটা গেল। তাহলে সেটা যদি হয়, তাহলে আমরা এখানে বাজেটে ঘাটতি আছে 2,43,000 কোটি টাকা, যেহেতু আমার 9,38,000 কোটি টাকা হচ্ছে টোটাল বাজেটের সাইজ। তাহলে একটা জায়গাটা দেখছি আমরা যে যদি আমরা ধরে নেই ওইভাবে, যদিও তারা বলছে যে আমরা করের মানে রেট তারা বাড়িয়েছে, মানে যারা কর অলরেডি দিচ্ছে তাদের উপরে কিন্তু এক ধরনের বার্ডেন আসবে, যেহেতু আমরা দেখছি যে বিগত সময়গুলোতে যে পরিমাণ টিনধারী আছে তার মধ্যে ধরেন মাত্র 18% তারা হচ্ছে ট্যাক্স সাবমিশন করে, 82% কিন্তু সাবমিশনের বাইরে থাকে। তাহলে এই যে একটা বাস্তবতা, সেখানে সরকার কিভাবে এটাকে ধরেন আদায় করার ক্ষেত্রে কতটুকু এফিসিয়েন্সি দেখাবে তার উপর ডিপেন্ড করবে যে আমি কতটুকু কালেক্ট করতে পারছি। যদিও এবার আপনি কিন্তু দেখবেন যে মানে সেই সক্ষমতা কি আছে এনবিআর এর? যেমন আমরা যদি চলতি অর্থ বছরের কথা বলি, প্রথম 10 মাসে আমরা দেখেছি যে ঘাটতি লক্ষ্যমাত্রার থেকে 1,04,000 কোটি টাকা। তো সেক্ষেত্রে আগামী অর্থ বছরে 6,04,000 কোটি টাকার এনবিআরকে দেওয়া হচ্ছে, এবং আমরা দেখছি যে অনেক জায়গায় কর ছাড়, অব্যাহতি, শুল্ক কমানো, দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য সেই উদ্যোগও নিয়েছেন সরকার। তো মানে তাহলে মানে এত বড় রাতারাতি কি আমরা করের আওতা আসলে এত বড় বাড়িয়ে ফেলবো বা আদায় করে ফেলবো, সেই ধরনের বাস্তবতায় আমরা আছি কিনা? দেখুন, আমাদের 47টা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো হয়েছে, এবং দেখেন আপনি যদি খেয়াল করে দেখেন, এর মধ্যে উল্লেখযোগ্যভাবে আমরা যেমন ধরেন যখন হার্টের রিং পরানো হতো এটার দাম ছিল 1.5 লাখ টাকা, এখন সেটাকে ট্যাক্স কমে 62,000 টাকায় নিয়ে আসা হয়েছে। এটা আমি চিকিৎসার ক্ষেত্রে একটা এক্সাম্পল যদি বলি। ঠিক তেমনি ডিজিটাল ইকুইপমেন্ট, আমরা বলছি যে এআই যুগে যাব, আমরা ডিজিটাল বাংলাদেশের যেই জায়গাটা থেকে আমরা হয়তো সামনে অনেক মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে কাজ করছে সেখানে আমাদের জায়গা দরকার আছে। শিক্ষা খাতেও কিন্তু বলছে 1 টিচার 1 ট্যাব, এটা কিন্তু রাখছে। তাহলে আমরা যদি প্রতিটা জায়গায় যে জায়গাটা দেখছি, এইগুলোর কিন্তু সহজলভ্যতার জন্য এগুলোতে দাম কমেছে, অন্যদিকে দাম বাড়িয়েছে সাধারণ মানুষকে বেশ স্বস্তি দেওয়ার চেষ্টা হয়েছে। এক্স্যাক্টলি, এবং এখানে দামটা বাড়িয়েছে কোথায়, যেখানে ধরেন হাই ইনকাম ক্লাস, মানে করটা বাড়বে কোথায়? তাহলে ওই যে আমাদের যাদের হাই ইনকাম গ্রুপ আছে তাদের কাছ থেকে করের বার্তাটা দুইটাই নেওয়া হবে। সে ধরনের পলিসি কি এই বাজেটে আছে? পলিসি বলতে তারা নির্দেশনাতে দেওয়াই আছে যে 3 কোটি টাকার অ্যাবাভ যারা হবে তাদের 35% করে তারা ফিউচারে নিবে, এখন হচ্ছে 30%। তাহলে এই যে স্ল্যাবটা বাড়িয়েছে, মানে 10% দিয়ে শুরু করেছে, এবং প্রতিটা লেয়ারে যে স্ল্যাবটা বেড়েছে তাতে যারা দিচ্ছে তাদের উপর যেমন একটা বার্ডেন বাড়বে, এবং যারা হাই ইনকাম ক্লাসে আছে তার যদি কনজামশন যদি বলেন যে সে লাক্সারিয়াস প্রোডাক্ট যেগুলো হবে সেখানে কিন্তু ট্যাক্সের মাত্রা বাড়িয়েছে, মানে যেটাকে আমার সত্যিকার অর্থে মানুষ চায় এসেনশিয়াল প্রোডাক্টগুলোর দামটা কমিয়ে রেখে যারা বিলাসী পণ্য, যেমন ধরেন আপনার কুকুরের খাবারের উপর হিউজ ট্যাক্স ইম্পোজ করা হয়েছে। ধরেন একটা দেশের মানুষের খাবার
যার সারা দেশের সবারটা আমরা নিশ্চয়ই করতে পারছি না, যারা একটু বিলাসীভাবে ওই পশুপ্রেমী যারা আছে তারা কিন্তু অনেক এক্সক্লুসিভ খাবার তাদেরকে খাওয়ায়, সেটার উপর অনেক ট্যাক্স দিয়েছে, তার কাছে কিন্তু এটা কিন্তু বার্ডেন মনে হবে না, কারণ তার কাছে টাকাটা কিন্তু আসলে সে যখন কিনছে তখন তার ওইটা এসেনশিয়াল প্রোডাক্ট ওটার জন্যই কেনা হবে। তাহলে এবারে গভর্নমেন্টের পলিসিটা হচ্ছে যে যারা সম্পদশালী এবং যারা হচ্ছে হাই ইনকাম ক্লাস গ্রুপ তাদের উপর যেহেতু ফোকাস বা ট্যাক্স বার্ডেনটা বেশি দেওয়া হয়েছে, তাহলে ওখানে কালেকশনটা বেশি হবে। অন্যদিকে এই বার্ডেনটাকে শিফট করে আপনি দেখেন হেলথ কার্ড ইস্যুতেও তারা রেখেছে তাদের কথা। আপনি যদি ফ্যামিলি কার্ডের কথা বলেন, আমরা কার্ডের কথা শুনলে অনেক অনেক কথা বলি, বাট এগুলো ইন ডিটেল কত সেগমেন্টেশন, কতগুলোকে রাখা হবে, কতজনকে ধরা হবে, কি পরিমাণ সহায়তা দেওয়া হবে, এই পুরো প্ল্যান কিন্তু এত বিশদভাবে কিন্তু এর আগে আমরা বাজেট তো প্রতি বছরই আমি পর্যালোচনা করি প্রায় অনেক লম্বা সময় ধরেই, বাট এত ডিটেল আমার কাছে মনে হয়নি। সেই জন্য আমি মানে অনেকটা আশাবাদী যে যে জায়গাগুলোতে তারা ফোকাস করেছে যদি এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট করতে পারে এবং ব্যয় ব্যবস্থাপনায় যদি কন্ট্রোল করতে পারে, তাহলে আমরা হয়তো একটা কোয়ার্টার গেলে বুঝতে পারবো